দর্শক, এখন রয়েছে দেশের বীমা খাত নিয়ে বিশেষ আলোচনা, আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হচ্ছেন কর্ণফুলী ইন্স্যুরেন্স ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজামুদ্দিন আহমেদ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, এবং আপনি জানেন যে আজকে ইতিমধ্যে আমি বলেছি যে আমরা বীমা খাত নিয়ে আজকে আলোচনা করব, এবং সেই অনুযায়ী আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে বীমা খাতের বর্তমান পরিস্থিতি কি? বর্তমান পরিস্থিতি আমি বলবো ভালো, যেহেতু বীমা শিল্পের প্রতি মানুষের আস্থা এসছে এবং বীমা যারা লাইফ ইন্স্যুরেন্স তারা তাদের ক্লেম পরিশোধ করছে, নন লাইফ ইন্স্যুরেন্সও ক্লেম পরিশোধ করছে। বীমা শিল্প একটা ইতিপূর্বে নিয়ম কানুনের ভিতরে পুরোপুরি ছিল না। ইডরা এবং বাংলাদেশ বীমা অ্যাসোসিয়েশন বিআইএ এবং প্রতিটি বীমা বোর্ডের তত্ত্বাবধানে বীমা শিল্পের প্রতি সরকার নজর দিয়েছে এবং বীমা শিল্পের সাথে সংসদ তারা নজর দিয়েছে, যার ফলে অতীতে বীমা শিল্পের যে ভুল ত্রুটিগুলি সংশোধন করে বর্তমানে বীমা শিল্প পলিসি হোল্ডারদের বান্ধব হিসাবে অগ্রণী ভূমিকা রাখছে, যার ফলে বীমা শিল্পের অবস্থা ভালো। এবং আমি আশা করি বীমা শিল্পের যেভাবে আগাচ্ছে বীমা শিল্পের জিপিডিতে তাদের বৃদ্ধি পাবে এবং বীমা শিল্প প্রতি আস্থা আসার ফলেই বীমা শিল্প উন্নতি হচ্ছে। এই জায়গাটায় আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমরা যেমনটা জানি যে 1973 সালে কিন্তু এই খাতের শুভ সূচনা হয়েছিল, এবং সেই অনুযায়ী যদি আমরা বলি মাত্র গ্রাহক সংখ্যা 202 কোটির মতো রয়েছে, কিন্তু এই সংখ্যাটা কি আপনার কাছে মনে হচ্ছে না একেবারেই কম? এবং আরেকটা বিষয় জানতে চাইবো যে জীবন বীমা নিয়ে কাজ করছে মাত্র 35টি, এবং একই সাথে বলবো যে সাধারণ বীমা নিয়ে কাজ করছে 46টি প্রতিষ্ঠান। তো আপনার কাছে কি মনে হচ্ছে এই সংখ্যাটা কি অনেক কম নয়? আসলে বীমা শিল্প আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে লোক সংখ্যা প্রায় 150 কোটি, সেখানে বীমা শিল্পের সংখ্যা কিন্তু আমাদের চেয়ে অর্ধেক। আসলে বীমা শিল্পের প্রতিষ্ঠানের কোম্পানির মাধ্যমে হবে না। বীমা শিল্প আসলে যেহেতু বাংলাদেশে আমার দৃষ্টিতে খুব কম না হিসাবে আনুপাতিক হারে পার্শ্ববর্তী দেশ ভারতের, যেখানে লাইফ ইন্স্যুরেন্স হলো 20টা, আমার এখানে 35টা, এখানে নন লাইফ ইন্স্যুরেন্স বা অন্য ইন্স্যুরেন্সের সংখ্যাও ভারতের চেয়ে আমাদের অনেক বেশি। তার মানে সংখ্যার জন্য না, আসলে আমরা বীমার মাধ্যমে মানুষকে কতটুকু কার্যকরত উপকার করতে পারবো। বীমা শিল্পের যে মানুষ যে আশার বীমা করে ক্লেম পাবে, মৃত্যু দাবি পাবে, মানুষ তার বীমার টাকা দিয়ে তার সংসার চলবে, ভবিষ্যতে মৃত্যু হলে তার বিধবা স্ত্রী এই বীমার টাকা দিয়ে তার সংসার চালাবে, এই যদি বীমার যে সার্থকতা সেটা যদি আমরা করতে পারি তাইলেই বীমা শিল্পের উন্নতি হবে। আসলে সংখ্যার জন্য না, সংখ্যা আসলে আমার দৃষ্টিতে বেশি আছে এবং আনুপাতিক হারে, কিন্তু আমরা যদি বীমা শিল্পগুলিকে সুসংগঠিত করি এবং বীমা শিল্পের মাধ্যমে যদি ইডরা সরকার যদি পলিসি হোল্ডারদের বান্ধব কোম্পানি হিসাবে করতে পারি এবং বীমা শিল্পের প্রতি মানুষের যদি আস্থা আসে, আমরা যদি কোম্পানিগুলো আস্থা আনতে পারি, তাইলেই বীমা শিল্পের উন্নতি হবে। আপনি বলেছেন 2 কোটি, আসলে 2 কোটি শব্দ যেটা সেটা না, মানুষ যদি নিয়ম মাফিক কাজ করে 2 কোটি 3 কোটি বা প্রত্যেক দেশের উন্নত দেশে প্রত্যেকটা লোকেরই বীমা করেন, আমাদের দেশে সেটা করেন না, যেহেতু বীমা শিল্পের প্রতি আস্থা তেমন ছিল না। বর্তমানে বীমা শিল্পের প্রতি আস্থা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আমি মনে করি 1 কোটি 2 কোটি 3 কোটি 5 কোটি আস্তে আস্তে অচিরেই বীমা কারকদের সংখ্যা বৃদ্ধি পাবে। আপনি বেশ কিছু ভালো তথ্য দিয়েছেন। তো এই জায়গা থেকে আমি জানতে চাইবো যে আমরা জানি যে বীমা আসলে একটা বিনিয়োগ, ভবিষ্যতের অনিশ্চয়তার কথা ভেবে এই বীমা পলিসি গ্রহণ করা হচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই অনিশ্চয়তার জায়গা থেকে একজন গ্রাহক কতটুকু নিশ্চয়তার সহিত এই পলিসি গ্রহণ করতে পারে? আসলে আমি এতে উভয় 2টা প্রশ্ন আপনার জবাব দিয়েছি। আসলে আমাদের যারা বীমা ইডরা, যেহেতু বীমা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ সরকার এবং বীমার যারা কর্তৃপক্ষ, তাদেরকে প্রথমেই মনে করতে হবে যে বীমা শিল্প হলো জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য, যিনি বীমা করবেন পলিসি হোল্ডার তাদের জন্য। তাদের যদি আমরা বীমার যে চাহিদা, মানুষ কেন বীমা করে, একজন মানুষ বীমা করে তার মৃত্যুর পরে তার ফ্যামিলি তার বীমাকৃত টাকা পাবে। একজন মানুষ যদি মারা না যান তাইলে ম্যাচুরিটিতে সে ভালো টাকা পাবে। যদি আমরা মানুষের এইটা নিশ্চয়তা দিতে পারি এবং মানুষ লাভ সহ টাকা পাবে। আসলে আমাদের ভুল ত্রুটি আছে, আমি বলবো যে দীর্ঘ প্রায় স্বাধীনতার পরে যে বাংলাদেশে প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি আরম্ভ হয়েছে 1986 থেকে, আসলে তার আগে সাধারণত সরকারি বীমা কোম্পানি ছিল, কিন্তু তারপরে আমি মনে করি বীমা কোম্পানি ইডরা সুসংগঠিত ছিল না। এখনো দেখেন যারা বীমা কোম্পানি দেখে যে ইডরা
বাংলাদেশ ব্যাংকে এখনো প্রায় 5,010 লোক কাজ করে, প্রায় থেকে 5,000 লোক কাজ করে। সিকিউরিটি এক্সচেঞ্জও সেখানে প্রায় কয়েক হাজার লোক কাজ করে। অথচ বিমা ইডরা যেটা নিয়ন্ত্রণ করে বিমা এই 76টা কোম্পানিকে দেখে সেখানে লোকের সংখ্যা খুবই কম, হয়তো 30-40 জন, তাও তারা পারবেন না। তার মানে ইডরাকে শক্তিশালী না করলে এবং ইডরার মাধ্যমে বিমা কোম্পানিগুলোকে না দেখলে, তাদের প্রতি তদারকি না করলে কিভাবে বিমা কোম্পানি সুসংগঠিত হবে? আমি মনে করি বিমা শিল্পের বা বিমার অ্যাকচুয়াল প্রিন্সিপাল অনুযায়ী বিমা কোম্পানিকে চলতে হবে। আমি আয় বুঝি ব্যয় করবো, যার ফলে আমার বিমা কোম্পানি নিয়ম মাফিক চললে চাইলে, এবং এটা দেখার জন্য ইডরাকে শক্তিশালী হতে হবে। এখানে যারা নিয়োজিত হন তারা পার্ট টাইমে আসেন সেক্রেটারিয়েট থেকে, তারা এখানে 1 বছর 2 বছর থাকেন, তারপরে চলে যান। কিন্তু বিমা শিল্পে যারা ইডরায়, বিমা কোম্পানি নিজস্ব লোক দ্বারা সুসংগঠিত করতে হবে, যেমনি বাংলাদেশ ব্যাংক, যেমনি সিকিউরিটি এক্সচেঞ্জে করা হয়েছে। আমি মনে করি ইডরাকে শক্তিশালী করলেই, এবং বিমা কোম্পানির যারা বোর্ড তারা যদি নিয়ম মাফিক চলে, এবং এমডি যেহেতু বিমা কোম্পানিকে চালাবে ম্যানেজিং ডিরেক্টর শক্তিশালীভাবে নিয়মতান্ত্রিক কাজ করেন, তাইলে বিমা শিল্পে সুসংগঠিত হবে এবং বিমার উপকৃত হবে। আমাদের যে দোষগুলা, যেহেতু বিমা কোম্পানিকে দেখার জন্যই ইডরাতে কোনো লোক সংখ্যাই নাই, এটাকে শক্তিশালী করা হয় নাই বলেই বিমা কোম্পানিগুলো দুর্বল হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় হয়েছে একটি বিরতি নিয়ে, আমরা বিরতির পরে অবশ্যই বিষয়গুলো নিয়ে আরো আলোচনায় আসব। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ 21 বিজনেসের সঙ্গে আছি মহিমা পলে। দর্শক, বিরতির আগে দেশের বিমা খাত নিয়ে কথা বলছিলাম কর্ণফুলী ইন্স্যুরেন্স ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজামুদ্দিন আহমেদের সঙ্গে। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরবো, এবং বিরতির আগে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছিলাম এবং বিমা খাত নিয়ে আমরা শুনছিলাম, জানছিলাম। তো এই জায়গা থেকে আমি জানতে চাইবো যে কিছু ক্ষেত্রে গ্রাহকরা কিন্তু এজেন্টদের মাধ্যমে প্রতারিত হচ্ছে, এবং যখন একজন গ্রাহক যখন এজেন্টদের মাধ্যমে প্রতারিত হয়, সেই জায়গা থেকে কিন্তু বেশ নেতিবাচক একটা ধারণা চলে আছে সাধারণ বিনিয়োগকারী যারা আছেন। তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আপনার কি মনে হচ্ছে না যে এই শিল্পের বিকাশের জন্য এই নেতিবাচক ধারণাটা বা এজেন্টদের যে প্রতারণাটা, এটা অনেক বড় একটা অন্তরায় হয়ে কাজ করছে? অবশ্যই আপনার কথা আসলে ঠিক। আমি দীর্ঘদিন প্রায় 26 বছর মেঘনা লাইফের চেয়ারম্যান, আমি দেখতেছি আসলে বিমা শিল্পটা বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স নিয়মের মধ্যে ছিল না। কোম্পানিগুলা তাদের এজেন্ট নিয়োগ করতো, এবং এজেন্টদের অনেকের ট্রেনিং ছিল না, অনেকের অভিজ্ঞতা ছিল না। এজেন্টদের আমরা বাস্তবতা অনুযায়ী তাদের যোগ্যতাশালী করতেও পারিনি, যার ফলে বাংলাদেশে অনেকগুলা কোম্পানি হয়েছে, তাদের বিভিন্ন ক্ষেত্র থেকে তাদের নিয়োগ দেওয়া হয়েছে, বিভিন্নভাবে গ্রামগঞ্জে তাদের কোম্পানির লাইসেন্স দেওয়া হয়, নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু লাইসেন্স ছিল না তাদের, এবং সেই সময় শিক্ষিত প্রয়োজন ছিল না। এখন কিন্তু গভর্নমেন্ট আইন করেছে যে একজন এজেন্ট হতে হলে, বা তার অর্থ আমরা এখন তাকে এফএ বলি, ফিনান্সিয়াল অ্যাসেট, তাকে মিনিমাম অন্তপক্ষে এসএসসি পাস হতে হবে, এবং তাকে 50% যদি রিনিউয়াল না থাকে তার আগের পলিসির, তাইলে তাকে পরবর্তীতে তাকে রিনিউয়াল দেওয়া হবে না, নবায়ন করা হবে না। তার মানে এই যারা এজেন্ট ছিলেন তাদের প্রতি কোম্পানিগুলা বা ইডরা, বা বলবো আমি কোম্পানিগুলা কার্যত তেমন কোনো প্রশিক্ষণ প্রাপ্ত না করেই তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। বর্তমানে আইনের ফলে অতীতে এই কারণে আমি দোষ স্বীকার করতে বাধ্য, যেহেতু বিভিন্ন মহল থেকে বা বিভিন্ন কোম্পানির মাধ্যমে কিছু কিছু লোক প্রতারিত হয়েছে। কারণ মানুষ যেমন না বুঝে শুনে পলিসি করেছে, ওই আমার এজেন্টও না বুঝে শুনে তার কাছ থেকে পলিসি নিয়েছে, যার ফলে সে পরবর্তী কালে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার আসে নাই। অন্যদিকে আমার এজেন্ট প্রশিক্ষণগত ছিল না বলেই, উপযুক্ত ছিলেন না বলে অনেক ভুল ত্রুটি হয়েছে। কিন্তু বর্তমানে এখন আর সেটা হওয়ার সম্ভাবনা নেই, যেহেতু যিনি এজেন্ট হবেন তাকে প্রকৃতপক্ষে ট্রেনিং দিয়ে তাকে এজেন্ট হইতে হবে, এবং তাকে নিয়ম মাফিক পেশা আসতে হবে, এবং তাকে ভবিষ্যতে একজন এজেন্টকে এফএকে মোটামুটি ভাবে তাকে প্রশিক্ষণ করে তাকে একটা ফিক্সড বেতনে নিয়ে যাওয়ারও প্রচেষ্টা চলছে, যার ফলে ভবিষ্যতে এই ধরনের সম্ভাবনা খুবই কম। জি, আপনি বেশ কিছু কথা বলেছিলেন এ বিষয়ে, এবং এজেন্টদের বিষয়ে যে কথাগুলো বলছিলেন যে একজন এজেন্টকে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। তো সেই জায়গা থেকে আমি জানতে চাইবো যে একজন সাধারণ গ্রাহক কিন্তু কখনোই এজেন্টদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কতটুকু আছে এটা কখনোই দেখতে চায় না, এবং দেখতে যায়ও না। সেই জায়গা থেকে আমি জানতে চাইবো যে একজন গ্রাহক
যিনি এই বীমা পলিসির আওতায় আসবেন এবং বা আসতে ইচ্ছুক, তখন সেই জায়গা থেকে উনি কি দেখে এটা বুঝবেন যে হ্যাঁ এটা রিলায়েবল বা এখানে আমি চাইলে বিনিয়োগ করতে পারি? আসলে বাংলাদেশের বীমা কোম্পানিগুলো এখন আর নতুন না। ধরেন বাংলাদেশের একটা একটা লাইফ ইন্স্যুরেন্সের বয়স 36 বছর, কেউর বয়স 26 বছর, কেউ আসলে 15 বছরের নিচে আপাতত, বা 10 বছরের নিচে কোনো নাই। আসলে আমি মনে করি যখন একজন এজেন্ট একজন কাস্টমারের কাছে যাবেন, উনাকেও একটু বুঝে শুনে দেখে শুনে পলিসি করা উচিত। উনি জানা উচিত আজকাল ইন্টারনেটের যুগ, কম্পিউটার যুগ। আমরা কিন্তু এখন আর টাকা তাদের পলিসি হোল্ডারদের আমরা ইন্টারনেটের মাধ্যমে পাঠাই, তার ব্যাংকে পাঠাই। টাকা অনেক সময় আমরা কোম্পানি কেউ রিসিভও করতে পারে না, এখন আমরা বিকাশ বা বিভিন্ন ভাবে টাকা রিসিভ করা হয়। তার মানে টোটাল প্রযুক্তির কারণে বীমা শিল্পীটার পুলিশ, আমার এজেন্ট বা আমার এফএ এখন আর পুলিশ হোল্ডারকে প্রতারিত করতে পারে না টাকা গ্রহণের ব্যাপারে। এবং পুলিশ হোল্ডারকে আমি বলবো যে যিনি আমরা এই কোম্পানিগুলোর যেমন ভুল ত্রুটি আছে, যেহেতু তারা প্রশিক্ষণ প্রাপ্ত না, অন্যদিকে এখন যেহেতু প্রশিক্ষণ প্রাপ্ত হচ্ছে, আসলে আমি মনে করি যিনি পলিসি করবেন তাকেও বুঝে শুনে পলিসি করতে হবে। অন্যদিকে এখন বীমার অবস্থাটা সরকার জানেন, আপনি জানেন যে আমার বঙ্গবন্ধু জাতির জনক বীমা শিল্পী ছিলেন, যেই জন্য আমরা বীমা দিবস পেয়েছি। আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বঙ্গবন্ধু বীমা শিল্পী ছিলেন, এই জন্য উনি খুব বীমার প্রতি খুব নজর দিচ্ছেন। তার মানে বীমার অবস্থা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, গ্রামগঞ্জে আমরা বীমা মেলা করছি, বাবা বীমা দিবস করছি। প্রত্যেক সরকারি প্রশাসন এখন বীমার দিকে নজর দিয়েছে, যার ফলে বীমার মাধ্যমে পলিসি হোল্ডাররা এখন আর প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি পলিসি হোল্ডাররা একটু দৃষ্টি দেন যে কোন কোম্পানিতে কোন কাটা ভালো খারাপ এদেশে থাকবেই, বুঝে শুনে উনি পলিসি করবেন। টাকা উনি কোনো কোনো এজেন্টের হাতে দিবেন না, উনি টাকাটা ঠিকভাবে কোম্পানির অ্যাকাউন্টে জমা দিবেন। জমা ওনাকে ব্যাংকে যে জমা দিতে পারবেন, উনি আমাদের ইন্টারনেটের মাধ্যমে জমা দিতে পারবেন, বিভিন্ন ভাবে জমা দিতে পারবেন। তার মানে এখন আপনি যে কথাগুলি বলেছেন তা আসলে বীমা শিল্পে আগের চেয়ে আমি মনে করি 26 বছর আগে মেঘনালয়ে জন্মগ্রহণ করেছিল, বর্তমানে সেটা আধুনিক প্রযুক্তির মাধ্যমে চলে গেছে। অতীতের ভুল তুই সংশোধন করেও মেঘনালয় আসলে কোনো মানুষের ক্লেম ম্যাচুরিটিতে দিয়ে যাচ্ছে, নীতিমতো দিয়ে যাচ্ছে। এবং মেঘলাইফের নামে আমি মনে করি বদনামও নাই, যে আমার কোনো বদনাম থাকলো তারা যদি হেড অফিসে ম্যানেজিং কোম্পানি বোর্ডের কাছে দাবি করে যে আমার এই ক্লেম পাই নাই, বোর্ড তাদের ন্যায্য হইলে তাদের টাকা ফেরত দিতে বাধ্য। এবং সেইভাবেই চলছে কোম্পানিগুলো, এখন সেই নেচারেই অগ্রসর হচ্ছে। ধন্যবাদ। আমরা জানি যে বাংলাদেশ থেকে যে সমস্ত কর্মীরা বিদেশে কাজ করার উদ্দেশ্যে যাচ্ছেন এবং তাদের জন্য বীমা কার্যক্রম বাধ্যতামূলক করা হয়েছে, এবং এটা করা হয়েছে রাষ্ট্রায়ত্ত জীবন বীমা কর্পোরেশন থেকে। তো সেই জায়গা থেকে আমি জানতে চাইবো যে এই চুক্তি অনুযায়ী বাস্তবায়ন কতটুকু হয়েছে? আসলে বীমা শিল্প আপনি যেটা বলেছেন, যেহেতু আমি 26 বছর মেঘনালয়ের চেয়ারম্যান, কর্ণফুলিশের 37 বছর, আসলে অতীতের যে বীমা শিল্প ছিল গত 4-5 বছর পর্যন্ত সে বীমা শিল্পের আমূল পরিবর্তন এসছে। আসলে যেহেতু বীমা শিল্পের প্রতি আগে কেউ নজর দেয়নি, কেউ দেখেইনি, পলিসি হোল্ডাররা পলিসি করে তারা অনেক প্রতারিত হয়েছে, আমি এটা বলতে দ্বিধা নেই। আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি, আমি জানতে চাইছিলাম যে বাংলাদেশ থেকে যে কর্মীরা বিদেশে যাচ্ছেন তাদের জন্য একটা বীমা কার্যক্রম বাধ্যতামূলক করেছে এটা, তো যেই জায়গাটা থেকে তাদের সেফটি সিকিউরিটির জন্য যে এই বীমা কার্যক্রম, আমি কথাটা বুঝতে পারি না কাদের কথা বলছেন। বাংলাদেশ থেকে যে কর্মীরা বিদেশে কর্মরত আছেন বা যারা যাচ্ছেন, এটা বীমা কার্যক্রম তাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। আচ্ছা, এটা আসলে জীবন বীমা করছে, এটা সরকারি প্রতিষ্ঠান জীবন বীমা, তারাই পলিসিটা করছে। প্রাইভেট, যেহেতু আমার কোম্পানি প্রাইভেট কোম্পানি, বাংলাদেশে আরো যে 34টা প্রাইভেট কোম্পানি আছে বীমা জীবন বীমা ছাড়া, এটা আসলে এই 34টা কোম্পানি করতেছে না, এটা জীবন বীমা সরকারের যে প্রতিষ্ঠান জীবন বীমা তারাই পলিসিটা করছে। আসলে এটা তারা বাধ্যতামূলক, এবং যেহেতু সরকার এটা নিয়ন্ত্রিত করছে এবং সরকার যেহেতু নিয়ন্ত্রণ করছে, তার বাড়ি নিশ্চয়ই তারা এটার উপকার পাচ্ছে, এবং এটার নিয়ম কানুন মতো যারা বিদেশে যাচ্ছে তারা তাদের প্রাপ্য পাচ্ছে এবং নিয়ম মাফিকই চলছে। যেহেতু এটা আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো না, যেহেতু সরকারি জীবন বীমা কোম্পানি এটা করছে। জি, রাষ্ট্রায়ত্ত জীবন বীমা কর্পোরেশন থেকে এটা বাধ্যতামূলক করা হয়েছে, আমরা যেমনটা জানি আর কি। তো এই বিষয়ে এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসবো, যে আপনি অবশ্যই জানেন যে আমাদের এই অনুষ্ঠানটা একটা পুঁজিবাজার কেন্দ্রিক, তো সেই জায়গা থেকে আমি জানতে চাইবো যে এবং পুঁজিবাজার এবং বীমা খাত, পুঁজিবাজারের উন্নতির জন্য বীমা খাত আসলে কতটুকু ভূমিকা রাখছে?
এখন আপনি আজকে দেখতেছেন যে বীমা শিল্পের দাম বৃদ্ধি পাচ্ছে এবং বীমা শিল্পের শেয়ার হোল্ডারদের প্রতি মানুষের আস্থা আসছে এবং বীমা কোম্পানিগুলা তাদের রীতিমতো তাদের ডিভিডেন্ড দিচ্ছে এবং কোনো বীমা কোম্পানিতে বীমার শেয়ার কিনে কেউ আসলে ঠকছে না এবং বীমা আজকেও আমি দেখতেছি যে বীমার দাম বৃদ্ধি পেয়েছে এবং বীমা কোম্পানিগুলার শেয়ারগুলোর প্রতি সবাই খুব আগ্রহী। আমি মনে করি বীমা শিল্প যেহেতু তারা এবং বীমা কোম্পানিগুলো অনেকেরই সাবসিডি কোম্পানি আছে, সিকিউরিটিজ আছে, বীমা কোম্পানিগুলা তাদের সিকিউরিটির মাধ্যমে বা বীমা কোম্পানি নিজের অ্যামাউন্ট পুঁজি থেকে তারা শেয়ার কেনা বেচা করছে। আমি মনে করি এদেশে শেয়ারের পুঁজিবাজারে মানে উন্নয়নে বীমা শিল্প অগ্রণী ভূমিকা পালন করছে এবং আরো ভবিষ্যতে আরো করে যাবে এবং বীমা শিল্পের বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্সের কিছু টাকাও আছে, ফান্ড থাকে, নন লাইফের হয়তো তেমন থাকে না, তবুও তারাও ইনভেস্ট করছে। আসলে বীমা শিল্পে পুঁজিবাজারে বীমা শিল্প অগ্রণী ভূমিকা রাখছে এবং বীমা কোম্পানিগুলা কিনে বীমা কোম্পানি শেয়ার কিনে যারা কিনেন তারা লাভবান হচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, বিশেষ করে যারা শুনছেন তাদের প্রত্যেকে ধন্যবাদ। খোদা হাফেজ। দর্শক, এতক্ষণ বীমা খাত নিয়ে কথা বলছিলাম কর্ণফুলী ইন্স্যুরেন্স ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান নিজামুদ্দিন আহমেদের সঙ্গে। আবারও নিচ্ছে একটা বিরতি, 2টা 35 মিনিটে আবারও ফিরে আসবে 21 বিজনেসে। আমাদের সঙ্গে থাকুন।